আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ত্রিপলি বাংলা একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আমরা ফিরে এসেছি ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল টেকনোলজি সিরিজের পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল টেকনোলজি এর লেকচার নাম্বার 12, যেখানে আমরা ডিফারেন্ট টাইপ অফ লোড ইন এসি সার্কিট অর্থাৎ এসি সার্কিটে বিভিন্ন ধরনের লোড নিয়ে আলোচনা করব। তাহলে চলে যাই মূল ভিডিওতে। এসি সার্কিটে বিভিন্ন প্রকারের লোড ব্যবহার করা হয়। তার মধ্যে আমরা সাধারণত এসি সার্কিটে ৩ ধরনের লোড ব্যবহার করে থাকি, যথা রেজিস্টিভ লোড, যাকে আমরা রেজিস্টর বলে থাকি; ২ ইন্ডাকটিভ লোড, যাকে আমরা ইন্ডাক্টর বলে থাকি; এবং ৩ ক্যাপাসিটিভ লোড, যাকে আমরা ক্যাপাসিটর বলে থাকি। এই ৩ ধরনের লোডই সাধারণত এসি সার্কিটে ব্যবহার করা হয়। আর এই ৩ ধরনের লোড দিয়েই আজ আমরা এসি সার্কিটের বিশ্লেষণগুলো দেখতে থাকব। প্রথমেই হচ্ছে রেজিস্টিভ সার্কিট। পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ বিঘ্নিত হয় বা বাধাপ্রাপ্ত হয় তাকে রেজিস্ট্যান্স বলে। রেজিস্ট্যান্স কাকে বলে আমরা প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছি। অর্থাৎ পরিবাহীর যে ধর্ম বা বৈশিষ্ট্যের কারণে পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ বা ইলেকট্রিসিটি বা কারেন্ট প্রবাহিত হওয়ার সময় বাধাপ্রাপ্ত হয়, সেই বৈশিষ্ট্য বা ধর্মকেই বলা হয় রেজিস্ট্যান্স। যে সার্কিটে কেবল রেজিস্টিভ লোড বিদ্যমান থাকে তাকে রেজিস্টিভ সার্কিট বলে। অর্থাৎ যে সার্কিটে শুধুমাত্র রেজিস্টর দ্বারা গঠিত হয় সেই সকল সার্কিটকে বলা হয় রেজিস্টিভ সার্কিট। অন্যভাবে আমরা বলতে পারি যে সার্কিটে ওহমিক রেজিস্টর দ্বারা গঠিত হয় তাকেই রেজিস্টিভ সার্কিট বলে। ওহমিক রেজিস্টর দ্বারা বলা হচ্ছে যে আমরা জানি যে রেজিস্টরের একক হচ্ছে কি ওহম। সেই একক অনুসারে এখানে ওহমিক রেজিস্টর কথাটা এসেছে, তাই বলা হয়েছে যে ওহমিক রেজিস্টর দ্বারা যে সকল সার্কিট গঠিত হয় তাদেরকে রেজিস্টিভ সার্কিট বলে। তাহলে আমরা একটি রেজিস্টর দিয়ে সার্কিট তৈরি করি, যেখানে আমরা প্রথমে একটি আর নামে একটি রেজিস্টর দিয়ে দিলাম এবং এর আড়াআড়িতে এসি সাপ্লাই প্রয়োগ করলাম। এই ধরনের সার্কিটকে বলা হচ্ছে কি রেজিস্টিভ সার্কিট অথবা বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিট। অর্থাৎ রেজিস্টর ছাড়া অন্য কোনো ধরনের বাধা বা লোড ব্যবহৃত হয় না, তাই এই ধরনের সার্কিটকে বলা হয় রেজিস্টিভ সার্কিট। এই রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে ওয়েভ ডায়াগ্রাম কিরকম হবে সেটা আমরা একটু দেখে নিই। যেখানে প্রথমে আমরা কারেন্ট ওয়েভকে বিবেচনা করি। কারেন্ট ওয়েভটি 0 থেকে শুরু হয়েছে। এই কারেন্ট ওয়েভটি 0 ডিগ্রি হতে শুরু হয়েছে এবং সে 180 ডিগ্রি হয়ে তারপর কি 360 ডিগ্রিতে গিয়ে শেষ হয়েছে। আমরা জানি একটি পূর্ণ সাইকেল হতে হলে উক্ত সাইকেলকে 0 ডিগ্রি হতে শুরু হয়ে 360 ডিগ্রিতে গিয়ে মিললে তাকে একটি পূর্ণ সার্কিট হিসেবে বিবেচনা করা হয়। এখানে কারেন্ট ওয়েভটিও ঠিক একইভাবে 0 ডিগ্রি হতে শুরু হয়ে পজিটিভ সাইড হয়ে 180 ডিগ্রিতে মিলিত হয়েছে এবং এই 180 ডিগ্রিতে থেকে শুরু হয়ে নেগেটিভ সাইড দিয়ে আবার সে কি 360 ডিগ্রিতে মিলিত হয়েছে। আমরা জানি কি পাই হচ্ছে কি 180 ডিগ্রি এবং 2 পাই হচ্ছে কি 360 ডিগ্রি। এই নিয়ে কিন্তু আমাদের প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করা হয়েছিল। যদি আপনি না দেখে থাকেন তাহলে অবশ্যই প্রিভিয়াস ভিডিওটি দেখে নেবেন। তাহলে এই সার্কিটে যেহেতু রেজিস্টর ছাড়া অন্য কোনো বাধা নেই, অর্থাৎ এই রেজিস্টরটি হচ্ছে একটি বিশুদ্ধ রেজিস্টর, তাই এর ওয়েভ ফর্মে প্রথমে কি আমরা কারেন্ট ওয়েভকে দেখাইলাম, সে কি 0 ডিগ্রি হতে শুরু হয়ে 360 ডিগ্রিতে গিয়ে মিলিত হয়েছে। ঠিক একইভাবে এর ভোল্টেজ ওয়েভটিও কি এই 0 ডিগ্রি হতে শুরু হয়ে 360 ডিগ্রিতে গিয়ে মিলিত হয়েছে। এখানে কারেন্ট ওয়েভ ফর্মের থেকে ভোল্টেজের ওয়েভ ফর্মের অ্যামপ্লিচিউড বেশি থাকে। এইখানে না সকল ওয়েভ ফর্মই কারেন্টের অ্যামপ্লিচিউড হতে ভোল্টেজের অ্যামপ্লিচিউড বেশি থাকে, তাই কারেন্টের চেয়ে ভোল্টেজকে কিছুটা উঁচু করে দেখানো হয়। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে
কারেন্ট এবং ভোল্টেজের ওয়েভফর্ম কোথা থেকে শুরু হচ্ছে এবং কোথায় গিয়ে শেষ হচ্ছে। তো বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে কারেন্ট এবং ভোল্টেজের ওয়েভফর্মটি 0 ডিগ্রি হতে শুরু হয়ে 180 ডিগ্রিতে এবং 180 ডিগ্রি হতে নেগেটিভ সাইড হয়ে 360 ডিগ্রিতে গিয়ে মিলিত হয়। তাহলে আমরা সহজভাবে বলতে পারি যে বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে কারেন্টের ওয়েভফর্ম এবং ভোল্টেজের ওয়েভফর্মটি 0 ডিগ্রি হতে শুরু হয়ে 360 ডিগ্রি অর্থাৎ 2 পাইতে গিয়ে মিলিত হয়। এটা হচ্ছে আমাদের ওয়েভ ডায়াগ্রাম। এখন আমরা দেখব যে ভেক্টর ডায়াগ্রাম অর্থাৎ বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে ভেক্টর ডায়াগ্রামটা কিরকম হবে। ভেক্টর ডায়াগ্রামে দেখা যাচ্ছে যে এই এক্স এক্সিস বরাবর আমরা কারেন্টকে বিবেচনা করলাম। যেহেতু আমাদের ওয়েভফর্ম হতে আমরা দেখতে পারতেছি যে কারেন্ট এবং ভোল্টেজ এর ওয়েভফর্ম 0 ডিগ্রি হতে অর্থাৎ একই স্থান থেকে শুরু হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়। তাই এই কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে কোনো কি কোণের ব্যবধান থাকে না। তাই এই ভেক্টর ডায়াগ্রামে সেটাই দেখানো হয়েছে যে এক্স অ্যাক্সিস বরাবর কারেন্ট এবং ভোল্টেজ প্রবাহিত হচ্ছে অর্থাৎ এদের মধ্যবর্তী কি কোনো অ্যাঙ্গেলের ব্যবধান নেই অর্থাৎ এরা একই সরলরেখায় অবস্থান করতেছে। এটাকে বলা হচ্ছে যে বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিটের ভেক্টর ডায়াগ্রাম। তাহলে আমরা ওয়েভ ডায়াগ্রামটা একটু দেখি আবার যে বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে কারেন্ট এবং ভোল্টেজের ওয়েভফর্মটি 0 ডিগ্রি হতে শুরু হয়ে 2 পায়ে গিয়ে মিলিত হয় অর্থাৎ 360 ডিগ্রিতে গিয়ে সে কি শেষ হয় অর্থাৎ এদের মধ্যবর্তী কোনো কোণ বা অ্যাঙ্গেলের ব্যবধান নেই অর্থাৎ একই স্থান থেকে শুরু হয় এবং একই স্থানে গিয়ে কি শেষ হয় অর্থাৎ এদের মধ্যবর্তী কোনো অ্যাঙ্গেল বা কোণের ব্যবধান নেই। ভেক্টর ডায়াগ্রামও সেই একই কথা বলতেছে যে কারেন্ট এবং ভোল্টেজ একই সরলরেখায় অবস্থান করে অর্থাৎ এদের মধ্যবর্তী কি কোনো কোণ বা অ্যাঙ্গেলের ব্যবধান নেই। এখন আমরা দেখব ইন্ডাকটেন্স কাকে বলে। ইন্ডাকটেন্স হলো একটি বৈদ্যুতিক ধর্ম যা কুণ্ডলী বা কুণ্ডলীর মধ্যে, কুণ্ডলী বলতে কয়েল বা ইন্ডাক্টরকে বোঝানো হয়েছে যেটা কি পেঁচানো থাকে, গোল আকারে পেঁচানো থাকে এমন ধরনের কুণ্ডলী। তাহলে ইন্ডাকটেন্স হচ্ছে এমন একটি বৈদ্যুতিক ধর্ম যা কুণ্ডলী বা কুণ্ডলীর মধ্যে বিদ্যুৎ প্রবাহের পরিবর্তনের ফলে উৎপন্ন চুম্বকীয় ক্ষেত্রের কারণে ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ বা ভোল্টেজ তৈরি হয়। এটি মূলত ফ্যারাডের ইন্ডাকশন সূত্রের ভিত্তিতে কাজ করে। এখানে বলতেছে যে ইন্ডাকটেন্স হচ্ছে এমন একটি বৈদ্যুতিক ধর্ম বা বৈশিষ্ট্য যার ফলে কুণ্ডলী বা কুণ্ডলীর মধ্যে অর্থাৎ কয়েল পেঁচানো তারের মধ্যে বিদ্যুৎ প্রবাহের পরিবর্তনের ফলে যে চুম্বক উৎপন্ন হয় ওই চুম্বক ক্ষেত্রের কারণে ইলেকট্রোমোটিভ ফোর্স বা ভোল্টেজ তৈরি হয়। অর্থাৎ এই ইন্ডাকটেন্সের কারণেই কুণ্ডলী বা কুণ্ডলীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের পরিবর্তনের ফলে চুম্বক সৃষ্টি হয়। ওই চুম্বক ক্ষেত্রের কারণেই এক ধরনের কি ফোর্সের সৃষ্টি হয় যাকে বলা হয় ইলেকট্রোমোটিভ ফোর্স। এটাকে আবার ভোল্টেজও বলে। তাহলে সেখানে কি এই ইলেকট্রোমোটিভ ফোর্স উৎপন্ন হয় বা ভোল্টেজ উৎপন্ন হয়। এই ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স মূলত ফ্যারাডের ইন্ডাকশন সূত্রের ভিত্তিতে কাজ করে। সহজভাবে যদি আমরা বলতে যাই তাহলে ইন্ডাকটেন্স হচ্ছে এমন একটি ধর্ম যার ফলে কোনো সার্কিটে বিদ্যুৎ প্রবাহ পরিবর্তন হলে নিজেই বা অন্য সার্কিটে একটি কি ভোল্টেজ উৎপন্ন হয়। সে নিজেই এক ধরনের ভোল্টেজ উৎপন্ন করতে পারে বা অন্য সার্কিটে সে কি এক ধরনের ভোল্টেজ উৎপন্ন করতে পারে। তাহলে সহজভাবে বলা যায় যে ইন্ডাকটেন্স হচ্ছে এক ধরনের ধর্ম যার ফলে বৈদ্যুতিক সার্কিটের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ পরিবর্তন হলে সে নিজেই এক ধরনের ভোল্টেজ উৎপন্ন করতে পারে বা সে অন্য সার্কিটে
এক ধরনের ভোল্টেজ উৎপন্ন করতে পারে। এই ইন্ডাকট্যান্সের একক হচ্ছে হেনরি, যাকে বড় হাতের H দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ইন্ডাকট্যান্স হচ্ছে এমন এক ধরনের বৈশিষ্ট্য বা ধর্ম যার ফলে বৈদ্যুতিক সার্কিটে বিদ্যুৎ প্রবাহ পরিবর্তন হলে এক ধরনের কি ইলেকট্রোমোটিভ ফোর্স বা ভোল্টেজ উৎপন্ন করে। তাহলে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স কি? ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স হচ্ছে সার্কিটের ইন্ডাকট্যান্স জনিত বাধাকেই কি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বলে। এতক্ষণ আমরা দেখতেছিলাম যে ইন্ডাকট্যান্স কি। তাহলে সার্কিটের এই ইন্ডাকট্যান্স জনিত যে বাধা থাকে সেই বাধাকেই বলা হচ্ছে কি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। এই ইন্ডাকট্যান্সের কারণে সার্কিটে যে বাধার সৃষ্টি হয় তাকেই বলতেছে কি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। এই ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সকে এক্সএল দ্বারা প্রকাশ করা হয়। বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটের ইন্ডাকট্যান্স এল হেনরি আর লাইনের ফ্রিকোয়েন্সি এফ হার্জ হলে, অর্থাৎ বলতেছে যদি কোনো বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটের ইন্ডাকট্যান্স যদি এই ইন্ডাকট্যান্স কি যদি এল হেনরি হয়, আমরা ধরলাম কি হেনরি হচ্ছে ইন্ডাকট্যান্সের একক। আমরা কিন্তু কিছুক্ষণ আগেই দেখেছি কি ইন্ডাকট্যান্সের একক হচ্ছে কি হেনরি, ইন্ডাক্টর হচ্ছে কি এল, ইন্ডাক্টরকে এল দ্বারা প্রকাশ করা হয় আর ইন্ডাকটেন্সকে হেনরি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে বলতেছে যে যদি কোনো বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটের ইন্ডাকটেন্স এল হেনরি আর লাইনের ফ্রিকোয়েন্সি এফ হার্জ হয়, ফ্রিকোয়েন্সি কে এফ দ্বারা প্রকাশ করা হয় এবং ফ্রিকোয়েন্সির একক হচ্ছে কি হার্জ, যাকে এইচ জেড দ্বারা প্রকাশ করা হয়। তাহলে যদি কোনো ইন্ডাকটিভ সার্কিটের ইন্ডাকট্যান্স এল হেনরি এবং লাইনের ফ্রিকোয়েন্সি এফ হার্জ হয়, তাহলে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এক্স এল হবে 2πfl ওহম। এই রিঅ্যাকট্যান্সের একক কিন্তু আবার ওহম। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে ইন্ডাকট্যান্সের একক হচ্ছে হেনরি, কিন্তু ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের একক হচ্ছে ওহম। এই এসি সার্কিটে তিন ধরনের লোড থাকে, একটা হলো রেজিস্টিভ লোড, একটা হলো ইন্ডাকটিভ লোড এবং অন্যটা হচ্ছে কি ক্যাপাসিটিভ লোড। সেটা আমরা প্রথম দিকেই দেখেছি। তো এই তিনোটা লোডের ক্ষেত্রেই যে বাধা প্রাপ্ত হবে সেটাকে কি আমরা ওহম দ্বারাই প্রকাশ করব। যেহেতু ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স কি এক ধরনের বাধা, আমরা কিন্তু কিছুক্ষণ আগেই দেখেছি যে সার্কিটে ইন্ডাকট্যান্স জনিত, অর্থাৎ এই ইন্ডাকট্যান্স জনিত বাধাকে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বলে। তাহলে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স হচ্ছে কি বাধার ফল। এই কারণে এই ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের একক হচ্ছে কি ওহম। আর এই ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সকে প্রকাশ করা হচ্ছে এক্সএল দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে অবশ্যই মনে রাখার বিষয় হচ্ছে যে ইন্ডাকট্যান্সকে প্রকাশ করা হয় হেনরি দ্বারা, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সকে প্রকাশ করা হয় এক্সএল দ্বারা এবং এই ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের একক হচ্ছে কি ওহম। তাহলে আমরা জেনে গেলাম যে ইন্ডাকট্যান্স কি, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স কি। তাহলে এখন আমরা দেখব ইন্ডাকটিভ সার্কিট কি। ইন্ডাকটিভ সার্কিট কোনো পরিবাহী তারকে কুণ্ডলী আকারে জড়ানো হলে, অর্থাৎ কুণ্ডলী মানে পেঁচানো আকারে জড়ানো হলে নিজস্ব পাকের মধ্যে আবেশ ক্রিয়া ঘটে। এই আবেশ ক্রিয়ার সত্তাকেই ইন্ডাকট্যান্স বলে। আমরা ইন্ডাকট্যান্স কাকে বলে সেটা কিন্তু আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে কোনো পরিবাহীর তারকে যদি আমি কুণ্ডলী আকারে পেঁচাই তাহলে এর মধ্য দিয়ে যে ইলেকট্রিসিটির প্রবাহের পরিবর্তন ঘটার ফলে যে ইএমএফ বা ভোল্টেজ উৎপন্ন হয় সেটাই হচ্ছে কি ইন্ডাকট্যান্স। যেসব সার্কিটে রেজিস্ট্যান্সের তুলনায় ইন্ডাকট্যান্সের প্রভাব খুবই বেশি থাকে তাকে ইন্ডাকটিভ সার্কিট বলে। একই সার্কিটে রেজিস্ট্যান্সও থাকতে পারে, ইন্ডাকট্যান্সও থাকতে পারে, কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যদি সার্কিটে রেজিস্ট্যান্সের তুলনায় ইন্ডাকট্যান্সের প্রভাব খুবই বেশি থাকে তাহলে ইন্ডাকটিভ সার্কিট বলে। ইন্ডাকটিভ সার্কিটটা দেখতে কিরকম হয় সেটা আমরা যদি একটু দেখি, যে এই যে কয়েল আকারে পেঁচানো সেটা হচ্ছে কি এক ধরনের ইন্ডাক্টর, যাকে এল দ্বারা প্রকাশ করা হয়। আর এই কয়েলের মধ্য দিয়ে যখন আমাদের কারেন্ট প্রবাহ করানো হয় তখন এখানে কি এক ধরনের চুম্বকের ক্ষেত্র সৃষ্টি হয়। এই চুম্বক ক্ষেত্রের মধ্যে এক ধরনের ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি হয়।
এই ধরনের বৈশিষ্ট্যকেই বলা হচ্ছে কি ইন্ডাকট্যান্স। আর এই ইন্ডাকট্যান্সের কারণে সার্কিটে যে ধরনের বাধার সৃষ্টি হয় সেটা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। আর যে সার্কিটে রেজিস্ট্যান্সের তুলনায় ইন্ডাকট্যান্সের প্রভাব খুবই বেশি থাকে তাকে কি ইন্ডাকটিভ সার্কিট বলে। তাহলে এটা হচ্ছে সেই ইন্ডাক্টর এবং এটা হচ্ছে কি সেই এসি সাপ্লাই। এই সার্কিটকে বলা হচ্ছে কি বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিট। কারণ কি এখানে শুধুই কি একটা ইন্ডাক্টর রয়েছে। এই ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে আমাদের ওয়েভ ডায়াগ্রাম কিরকম হবে সেটা আমরা যদি একটু দেখি। প্রথমে আমরা কারেন্ট ওয়েভকে প্রবাহিত করলাম যে সে কি 0 হতে শুরু হয়ে 180 এবং 180 হতে শুরু হয়ে 360 এ গিয়ে শেষ হইছে। অর্থাৎ সে 0 ডিগ্রি হতে শুরু হয়ে পাই এবং পাই থেকে শুরু হয়ে 2 পাই গিয়ে শেষ হইছে। ঠিক আগের রেজিস্টিভ সার্কিটের মতো করেই। কিন্তু রেজিস্টিভ সার্কিট আর ইন্ডাকটিভ সার্কিট তো এক জিনিস নয়, নিশ্চয়ই কোনো পার্থক্য রয়েছে। কারেন্ট ওয়েভফর্মটা কিন্তু একই দেখতে লাগলো। এখন আমরা ভোল্টেজ ওয়েভফর্মটা একটু দেখি, তাহলে আরো পরিষ্কার হয়ে যাবে যে ভোল্টেজ ওয়েভফর্মটা কিন্তু এই কারেন্ট ওয়েভফর্মের কিছুটা আগে থেকে শুরু হইছে। অর্থাৎ কারেন্ট ওয়েভফর্ম যদি 0 থেকে শুরু হয় তাহলে ভোল্টেজ ওয়েভফর্মটা কি আরো কি 90 ডিগ্রি আগে থেকে শুরু হইছে। এইটা যদি পজিটিভ সাইড হয় তাহলে এটা নেগেটিভ সাইড। তাহলে আমরা ধরলাম যে সে কি -90 ডিগ্রি অর্থাৎ -π/2। 90 ডিগ্রিকে π/2 দ্বারা প্রকাশ করা হয়, সেটা কিন্তু আমরা প্রিভিয়াস ভিডিওতেই বিশ্লেষণ করেছি। তাহলে এই ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওয়েভফর্মে কারেন্ট কিন্তু 0 ডিগ্রি থেকেই শুরু হয়ে 360 ডিগ্রিতে গিয়ে মিলিত হয়েছে। কিন্তু ভোল্টেজটা কিন্তু ঠিক তার 90 ডিগ্রি আগে থেকে শুরু হইছে। 90 ডিগ্রি আগে থেকে শুরু হয়ে কিন্তু কি সে তার পূর্ণ সাইকেল শেষ করছে। এটা যদি -90 ডিগ্রি হয়ে থাকে, অর্থাৎ ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে কারেন্টের তুলনায় ভোল্টেজ কি আগে থেকে শুরু হয়। কত ডিগ্রি আগে থেকে? 90 ডিগ্রি আগে থেকে, অর্থাৎ π/2 আগে থেকে ভোল্টেজ কি শুরু হয়। তার মানে আমরা ২ ভাবে বলতে পারি এখানে যে কারেন্টের আগে ভোল্টেজ শুরু হয় বা ভোল্টেজের পরে কারেন্ট শুরু হয়। যেহেতু ভোল্টেজটা কি কারেন্টের আগে রয়েছে, তাহলে আমরা বলতে পারি যে ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে কারেন্টের আগে ভোল্টেজ অবস্থান করে বা ভোল্টেজের পরে কারেন্ট অবস্থান করে। আমরা ২ ভাবেই এটা বলতে পারি। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে কি ভোল্টেজটা কি কারেন্টের আগে থেকে শুরু হবে। এটা হচ্ছে আবিষ্ট ভোল্টেজ। অর্থাৎ আবিষ্ট ভোল্টেজ হচ্ছে একটি তড়িৎচালক শক্তি বা ইএমএফ যা কোনো পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক ফ্লাক্সের প্রভাবে কোনো পরিবাহী বা কুণ্ডলীতে প্ররোচিত হয় বা প্রবাহিত হয়। এই আবিষ্ট ভোল্টেজ চৌম্বক ক্ষেত্র বা কুণ্ডলীর আপেক্ষিক গতির কারণে তৈরি হয় এবং এর ফলে ওই পরিবাহীর পথে একটি বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি হয়। আমরা যখন ইন্ডাকট্যান্স কাকে বলে দেখতেছিলাম, তখন কিন্তু এই কথাটাই বলা ছিল যে তার দিয়ে পেঁচানো কোনো কুণ্ডলীর মধ্যে যখন ইলেকট্রিসিটি প্রবাহের পরিবর্তন ঘটে তখন এক ধরনের চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় এবং ওই চৌম্বক ক্ষেত্রে এক ধরনের ইএমএফ অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স সৃষ্টি হয়। এই ইলেকট্রোমোটিভ ফোর্সে বলা হচ্ছে, আমরা যখন ইন্ডাকট্যান্স কাকে বলে দেখতেছিলাম তখন কিন্তু এই কথাটি বলা ছিল যে কোনো কুণ্ডলীর মধ্য দিয়ে অর্থাৎ কয়েলের মধ্য দিয়ে ইলেকট্রিসিটি প্রবাহিত করানো হলে ওই ইলেকট্রিসিটির যে পরিবর্তন হয় তখন ওই কুণ্ডলীর মধ্যে এক ধরনের চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, যার ফলে ওই চৌম্বক ক্ষেত্রে এক ধরনের ফ্লাক্সের পরিবর্তন হয়। আর এই ফ্লাক্সের পরিবর্তনের ফলে যে ভোল্টেজ তৈরি হয় তাকেই বলতেছে কি আবিষ্ট ভোল্টেজ। অর্থাৎ মূল ভোল্টেজের বিপরীতে এক ধরনের কি আবিষ্ট ভোল্টেজ তৈরি হয় চারপাশে। মূল ভোল্টেজের বিপরীতে বা মূল ভোল্টেজের কারণে চুম্বক
ক্ষেত্রের চারপাশে এক ধরনের চুম্বকীয় ফ্লাক্স সৃষ্টি হয়, যার ফলে ওই চুম্বক ক্ষেত্রে এক ধরনের ভোল্টেজ সৃষ্টি হয়। ওই ভোল্টেজকেই বলা হচ্ছে কি আবিষ্ট ভোল্টেজ। তাহলে বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে কারেন্ট ওয়েভফর্মের আগে ভোল্টেজ ওয়েভফর্ম শুরু হবে, অর্থাৎ কারেন্ট ওয়েভফর্মের ঠিক 90 ডিগ্রি আগে কি ভোল্টেজ ওয়েভফর্মটি শুরু হবে। এখন যদি আমরা এর ভেক্টর ডায়াগ্রামটি দেখি, তাহলে কারেন্ট যেহেতু এখানে শূন্য থেকে শুরু হয়েছিল, ঠিক একইভাবে আমরা কি এক্স অ্যাক্সিসে কি কারেন্টকে দেখাই দিলাম। এখন এখানে আছে কি কারেন্টের ঠিক 90 ডিগ্রি আগে, অর্থাৎ পাই/2, পায়ের মান হচ্ছে 180, তাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কি 90 ডিগ্রি আসবে। যেহেতু আগে, সেহেতু এটা কি মাইনাস দ্বারা প্রকাশ করা হয়েছে। জিরোর এই পাশে মাইনাস ভ্যালু এবং জিরোর এই ডান পাশে কি প্লাস ভ্যালু। যেহেতু জিরোর আগে থেকে শুরু হয়েছে, সেহেতু কি এটা মাইনাস ভ্যালু দ্বারা প্রকাশ করানো হয়েছে। তাই কারেন্টের ঠিক 90 ডিগ্রি আগে কি ভোল্টেজ আছে। যদি এই এক্স এক্সিস বরাবর কারেন্টকে দেখানো হয়, তাহলে এই কারেন্টের ঠিক কি 90 ডিগ্রি আগে কি থাকবে ভোল্টেজ থাকবে। সেটাই কি এখানে এই ভেক্টর ডায়াগ্রামে দেখানো হয়েছে। ঠিক কি 90 ডিগ্রি আগে থাকবে। এইটা যদি কারেন্ট হয়ে থাকে এক্স অ্যাক্সিস বরাবর, ঠিক তার 90 ডিগ্রি আগে অর্থাৎ ওয়াই অ্যাক্সিস বরাবর কি সে ভোল্টেজের অবস্থান হবে। এটাই এখানে ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে ভেক্টর ডায়াগ্রাম। তাহলে আমরা ওয়েভফর্ম থেকেই ভেক্টর ডায়াগ্রামটা তৈরি করতে পারি। যেহেতু ওয়েভফর্মে কারেন্টের ঠিক 90 ডিগ্রি আগে ভোল্টেজ অবস্থান করতেছে, সেহেতু ভেক্টর ডিয়াগ্রামও কি ঠিক 90 ডিগ্রি আগেই অবস্থান করবে। যেহেতু এই এক্স অ্যাক্সিস বরাবর কারেন্টকে দেখানো হয়েছে, ঠিক তার কি 90 ডিগ্রি আগে ভোল্টেজকে দেখানো হয়েছে এখানে। আর যদি আমরা এইভাবে বলি যে ভোল্টেজের ঠিক 90 ডিগ্রি পরে কারেন্টের অবস্থান, তাহলে সেটাও বলা যায়। যদি এটা ভোল্টেজ হয়, তাহলে কি ঠিক তার 90 ডিগ্রি পরে কি কারেন্টের অবস্থান। একটা আরেকটার উল্টাটা আমরা বলতে পারি। সহজ যেটা আপনার মনে হয় সেটা আপনি মনে রাখতে পারেন। আমার সাজেশন থাকবে আপনারা যেকোনো একটা মনে রাখার চেষ্টা করুন। ২ টা মনে রাখতে গেলে গোলমেল লাগতে পারে। যেকোনো একটা আপনারা মনে রাখার চেষ্টা করুন যে কোনটাকে আগে রেফারেন্স ধরবেন। যদি কারেন্টকে রেফারেন্স ধরেন, তাহলে চিন্তা করতে হবে কি কারেন্টের ঠিক 90 ডিগ্রি আগে ভোল্টেজের অবস্থান। এখানে যদি আমি কারেন্টকে রেফারেন্স ধরি, তাহলে কি কারেন্টের ঠিক 90 ডিগ্রি আগে ভোল্টেজের অবস্থান। আর যদি আমি ভোল্টেজকে রেফারেন্স ধরি, তাহলে কি ভোল্টেজের ঠিক 90 ডিগ্রি পরে কারেন্টের অবস্থান। আর এখানেও যদি আমি ভোল্টেজকে রেফারেন্স ধরি, তাহলে ভোল্টেজের ঠিক 90 ডিগ্রি পরে কারেন্টের অবস্থান। যেটা রেফারেন্স ধরতে হবে সেটা কি ওয়েভফর্মও একই রেফারেন্স, ভেক্টর ডায়াগ্রামও কি একই রেফারেন্স হিসেবে বিবেচনা করতে হবে। কারেন্ট হলে উভয় পাশে কারেন্ট, আর ভোল্টেজ হলে উভয় পাশেই ভোল্টেজ। যেকোনো একটাকে আপনি রেফারেন্স ধরে চিন্তা করেন। তবে আমার সাজেশন থাকবে আপনারা কারেন্টকে রেফারেন্স ধরেই পথ চলা শুরু করেন। যেহেতু আমরা কারেন্টকে রেফারেন্স এখানে দেখাইছি। আমাদের এই ওয়েভফর্মে আর ভেক্টর ডায়াগ্রামে কি কারেন্টকেই রেফারেন্স হিসেবে বিবেচনা করা হয়েছে। তাই কারেন্টকে 0 থেকে কল্পনা করা হয়েছে যে সে কি 0 থেকে শুরু হয়। আর কারেন্ট যদি 0 থেকে শুরু হয়, তাহলে বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ কি তার 90 ডিগ্রি আগে শুরু হবে। ঠিক ভেক্টর ডায়াগ্রামেও একই কথা, যে কারেন্টকে যদি রেফারেন্স দেখানো হয়, তাহলে ঠিক তার 90 ডিগ্রি আগে কি হবে ভোল্টেজ অবস্থান করবে। এই ওয়েভ ডায়াগ্রামে শুধুমাত্র কারেন্ট এবং ভোল্টেজের ওয়েভফর্ম দিলেই হয়ে যাবে। আবিষ্ট ভোল্টেজের ওয়েভফর্ম দিলে ভালো, না দিলে কোনো সমস্যা নেই। ক্যাপাসিট্যান্স কাকে বলে? ক্যাপাসিট্যান্স হলো এমন একটি বৈদ্যুতিক ধর্ম বা বৈশিষ্ট্য যা কোনো একটি কন্ডেন্সার বা ক্যাপাসিটরকে চার্জ সঞ্চয় করতে সক্ষম করে। অর্থাৎ যে ধর্ম বা বৈশিষ্ট্যের কারণে কোনো কন্ডেন্সার বা ক্যাপাসিটরে কি চার্জ সঞ্চয় হয়, ওই বৈশিষ্ট্য বা ধর্মকে বলা হচ্ছে কি
ক্যাপাসিট্যান্স। এটি দুটি পরিবাহীর পাতার মধ্যে অর্থাৎ পাতার মধ্যে বলতে দুটি প্লেট বোঝাইছে এখানে পাত অর্থাৎ দুটি পরিবাহী পাত বা প্লেটের মধ্যে একটি নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ প্রয়োগ করলে কতটা চার্জ জমা হবে তা প্রকাশ করে এই ক্যাপাসিট্যান্স। তাহলে ক্যাপাসিট্যান্স কি প্রকাশ করে? যে দুটি পরিবাহী পাত বা প্লেটের মধ্যে একটি নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ প্রয়োগ করলে কতটা চার্জ জমা হবে তা এই ক্যাপাসিট্যান্স কি প্রকাশ করে। ক্যাপাসিট্যান্স হলো কোনো ক্যাপাসিটরের সঞ্চিত চার্জ অর্থাৎ যাকে আমরা কি কিউ দ্বারা প্রকাশ করি এবং প্রয়োগকৃত ভোল্টেজ হচ্ছে কি ভি এর অনুপাত অর্থাৎ ক্যাপাসিট্যান্স হচ্ছে সঞ্চিত চার্জ কিউ এবং প্রয়োগকৃত ভোল্টেজের কি অনুপাত। ক্যাপাসিট্যান্সকে সি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আমরা ক্যাপাসিট্যান্স অর্থাৎ সি সমান সমান কি কিউ বাই ভি লিখতে পারি অর্থাৎ সঞ্চিত চার্জ এবং প্রয়োগকৃত ভোল্টেজের অনুপাতই হচ্ছে কি ক্যাপাসিট্যান্স। এই ক্যাপাসিট্যান্সের একক হচ্ছে ফ্যারাড, যাকে বড় হাতের এফ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স কি? সার্কিটের ক্যাপাসিট্যান্স জনিত বাধাকেই ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স বলে। অর্থাৎ এই ক্যাপাসিট্যান্স জনিত কারণে সার্কিটে যে বাধার সৃষ্টি হয় তাকেই বলা হচ্ছে কি ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। এই ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সকে এক্সসি দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু ক্যাপাসিট্যান্সকে সি দ্বারা প্রকাশ করা হয় সেহেতু ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সকে এক্সসি দ্বারা প্রকাশ করা হয়। বিশুদ্ধ সার্কিটের ক্যাপাসিট্যান্স সি ফ্যারাড অর্থাৎ ক্যাপাসিট্যান্সকে সি দ্বারা প্রকাশ করা হয় এবং ক্যাপাসিট্যান্সের একক হচ্ছে কি ফ্যারাড। তাই এখানে লিখছে যে বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটের ক্যাপাসিট্যান্স হচ্ছে সি ফ্যারাড। ফ্যারাড হচ্ছে কি একক, এই ক্যাপাসিট্যান্সের একক হচ্ছে কি ফ্যারাড। আর লাইনের ফ্রিকোয়েন্সি কি এফ হার্জ হলে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স কি হবে? ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স এক্সসি সমান সমান কি 1/2 পাই এফসি ওহম। এই ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সের একক হচ্ছে কি ওহম আর ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সের সূত্র হচ্ছে কি 1/2 পাই এফসি। যদি সার্কিটে ক্যাপাসিট্যান্স সি ফ্যারাড হয় এবং লাইনের ফ্রিকোয়েন্সি কি এফ হার্জ হয় তাহলে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স হবে কি এক্সসি সমান সমান 1/2 পাই এফসি ওহম। তাহলে আমরা এখানে ক্যাপাসিট্যান্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স দেখে ফেলেছি। এখন আমরা দেখব ক্যাপাসিটিভ সার্কিট কি। ক্যাপাসিটিভ সার্কিট যে সার্কিটে রেজিস্ট্যান্স ও ইন্ডাকট্যান্স নেই, শুধু ক্যাপাসিটর লাগানো আছে, এই ধরনের সার্কিটকে বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিট বলে। অর্থাৎ যে সকল সার্কিটে রেজিস্ট্যান্সও নাই, ইন্ডাকট্যান্সও নাই, শুধুমাত্র কি ক্যাপাসিটর নামের লোড ব্যবহার করা হয়, সেই সকল সার্কিটকে বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিট বলা হয়। একটি ক্যাপাসিটরের দুই প্রান্তে এসি ভোল্টেজ প্রয়োগ করলে ইহা অনবরত কি চার্জ এবং ডিসচার্জ হতে থাকে। অর্থাৎ কিছু সময় সে চার্জ হয় আর কিছু সময় কি সে ডিসচার্জ হয়। প্রতি সাইকেলে ক্যাপাসিটর দুইবার চার্জ ও দুইবার ডিসচার্জ হয়। অর্থাৎ একটি সাইকেল সম্পূর্ণ হলে ওই সাইকেলে ক্যাপাসিটরটি দুইবার চার্জ হয় এবং দুইবার কি সে ডিসচার্জ হয়। আমরা যদি ক্যাপাসিটিভ সার্কিট দেখি তাহলে সেখানে কি একমাত্র ক্যাপাসিটর লোডই বিদ্যমান থাকে আর তার দুই প্রান্তে কি এসি সাপ্লাই প্রয়োগ করা হয়, যাকে ক্যাপাসিটরকে কি সি দ্বারা প্রকাশ করা হয় সেটা আমরা জানি। আর এই ক্যাপাসিটরের আড়াআড়িতে কি এসি সাপ্লাই প্রয়োগ করা হয় আর এই কারণে একে কি বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিট বলা হয়। এই বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটের ওয়েভফর্ম যদি আমরা একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে মূল পার্থক্যটা কোথায়। আমরা প্রতিটি ওয়েভফর্মের ক্ষেত্রে কি কারেন্ট ওয়েভফর্মকে প্রথমেই বিবেচনা করেছি, যেখানে কারেন্ট ওয়েভফর্মটি 0 থেকে শুরু হয়ে 2 পাইতে গিয়ে শেষ হয়। অর্থাৎ কারেন্টকে আমরা রেফারেন্স ওয়েভ হিসেবে বিবেচনা করেছি। তাহলে এই ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজের ওয়েভফর্মটি কি হবে? ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজের ওয়েভফর্মটি হবে ঠিক কি 90 ডিগ্রি পরে অর্থাৎ পাই/2 পরে হবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে কারেন্টের 90 ডিগ্রি পরে কি ভোল্টেজ শুরু হয় অর্থাৎ কারেন্টের পরে ভোল্টেজ অবস্থান করে। আমরা ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে দেখেছিলাম যে
কারেন্টের 90 ডিগ্রি আগে ভোল্টেজ শুরু হয়, কিন্তু ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে কারেন্টের 90 ডিগ্রি পরে ভোল্টেজ শুরু হয়। আর এই ভোল্টেজের কারণে আবিষ্ট ভোল্টেজ সৃষ্টি হয়। আর এটাই হচ্ছে আমাদের বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটের ওয়েভফর্ম। তাহলে এখানে কারেন্টের 90 ডিগ্রি পরে যদি ভোল্টেজ ওয়েভফর্ম শুরু হয়, তাহলে ভেক্টর ডায়াগ্রামও ঠিক একইভাবে চিন্তা করতে হবে। আমরা প্রথমেই দিয়ে দিলাম কি, এক্স অ্যাক্সিস বরাবর কারেন্টকে চিন্তা করলাম, কারণ কি আমরা কারেন্টকে রেফারেন্স হিসেবে বিবেচনা করেছি। এই কারেন্টের ঠিক কি 90 ডিগ্রি পরে, এই কারেন্টের ঠিক 90 ডিগ্রি পরে ভোল্টেজের অবস্থান হবে। তাহলে ভোল্টেজ হবে এই কারেন্টের ঠিক কি নিচে, অর্থাৎ 90 ডিগ্রি পরে সে কি অবস্থান করবে। এটা যদি কারেন্ট হয়, তার 90 ডিগ্রি পরে কি ভোল্টেজের অবস্থান হবে। যদি আমরা ক্লক ওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে আমরা চিন্তা করি, তাহলে কি কারেন্টের 90 ডিগ্রি পরে ভোল্টেজের অবস্থান হবে। তাহলে বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে ওয়েভফর্মে কারেন্টের ঠিক 90 ডিগ্রি পরে ভোল্টেজের ওয়েভফর্ম শুরু হবে, এবং ভেক্টর ডায়াগ্রামের ক্ষেত্রে কারেন্টের ঠিক কি 90 ডিগ্রি পরে, অর্থাৎ কারেন্ট রেফারেন্সের লাইনের ঠিক নিচের লাইনে ওয়াই অ্যাক্সিসে কি ভোল্টেজের অবস্থান, অর্থাৎ 90 ডিগ্রি নিচে ভোল্টেজের অবস্থান হবে। এই আদিষ্ট ভোল্টেজ দেখাইলে ভালো, যদি না দেখাও তাহলেও কিন্তু এটা হবে। শুধু কারেন্ট এবং ভোল্টেজ ওয়েভফর্ম দেখাইলেই এই বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটের ওয়েভফর্ম তৈরি হয়ে যাবে। শুধু কি কারেন্ট এবং ভোল্টেজের ওয়েভফর্ম দেখাইলেই হবে। এখন আমরা বিভিন্ন লোডের সার্কিট ডায়াগ্রামটি আরেকবার দেখি। এটা হচ্ছে রেজিস্টর, এটা হচ্ছে ইন্ডাক্টর, এটা হচ্ছে কি ক্যাপাসিটর। এদের এসি সার্কিট ডায়াগ্রামটা আমরা দেখে নিই তিনোটা একসাথে, তাহলে আমাদের দেখতে এবং বুঝতে সুবিধা হবে। যে রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে শুধু রেজিস্টর, ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে শুধু ইন্ডাক্টর, এবং ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে শুধু কি ক্যাপাসিটর বিদ্যমান থাকবে। এদের আড়াইতে কি এসি ভোল্টেজ প্রয়োগ করা হবে। এটা হচ্ছে বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিট, এটা হচ্ছে বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিট, এটা হচ্ছে বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিট। এখন আমরা বিভিন্ন লোডের ওয়েভ ডায়াগ্রামটি একসাথে দেখব। প্রতিটি লোডের ওয়েভ ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা রেফারেন্স হিসেবে নিব কি কারেন্টকে রেফারেন্স হিসেবে নিব, যেটা আমরা দেখাই দিচ্ছি। যে কি প্রথমে আমরা কি কারেন্টকে প্রবাহিত করলাম প্রতিটি লোডের ক্ষেত্রেই, যাদের শুরু হচ্ছে 0 হতে 2 পাই পর্যন্ত। আমাদের পার্থক্য হচ্ছে একমাত্র ভোল্টেজ ওয়েভফর্মের ক্ষেত্রে, যে ভোল্টেজ ওয়েভফর্মের ক্ষেত্রে কোন লোডের ক্ষেত্রে ভোল্টেজ ওয়েভফর্ম কোথা থেকে শুরু হচ্ছে। তাহলে বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ কিন্তু কারেন্টের বরাবরই শুরু হয় এবং কারেন্টের বরাবরই শেষ হয়। তাদের মধ্যে কোনো কি ফেজের পার্থক্য থাকে না, অর্থাৎ কারেন্ট এবং ভোল্টেজ 0 হতেই শুরু হয় এবং 2 পাইতে গিয়েই শেষ হয় বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে। এখন আমরা দেখব ইন্ডাকটিভ অর্থাৎ বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে ওয়েভফর্ম। বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটের ওয়েভফর্মের ক্ষেত্রে কারেন্টের ঠিক কি 90 ডিগ্রি আগে থেকে ভোল্টেজ শুরু হয়। হ্যাঁ, কারেন্টের ঠিক কি 90 ডিগ্রি আগে ভোল্টেজের অবস্থান। এবং বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটের ওয়েভফর্মে দেখা যায় যে কারেন্টের ঠিক 90 ডিগ্রি পরে, 90 ডিগ্রি পরে কি ভোল্টেজ ওয়েভফর্মের অবস্থান, অর্থাৎ ভোল্টেজ ওয়েভফর্ম শুরু হয় কি কারেন্টের ঠিক 90 ডিগ্রি পরে। এই যে আমাদের কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে যে ব্যবধান, এটা হচ্ছে ফেজ ব্যবধান। এই ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে এই ফেজ ব্যবধানকে বলা হচ্ছে ল্যাগিং। আর ল্যাগিং দ্বারা বোঝায় কারেন্ট পিছিয়ে থাকে ভোল্টেজের তুলনায়, অর্থাৎ এই কারেন্টটা কি পিছিয়ে আছে কার তুলনায়, ভোল্টেজের তুলনায়। কারণ কি ভোল্টেজ 90 ডিগ্রি আগে থেকে শুরু হয়। কারেন্ট কারেন্ট যদি রেফারেন্স হয়, তাহলে কারেন্টের ঠিক কি 90 ডিগ্রি আগে থেকে ভোল্টেজ শুরু হয়। তাহলে কি ভোল্টেজের তুলনায় কারেন্ট কি 90 ডিগ্রি কি পিছিয়ে আছে। তাই
একে ল্যাগিং বলা হয়। তাহলে বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে এই ফেজ অ্যাঙ্গেলকে বলা হচ্ছে, অর্থাৎ যে ব্যবধান হচ্ছে দুটি ওয়েভফর্মের মধ্যে, সেটাকে বলা হচ্ছে ল্যাগিং। তাহলে বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে ওয়েভফর্মের মধ্যে যে ব্যবধান, একে ল্যাগিং বলা হয়। ঠিক একইভাবে বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটের ওয়েভফর্মেও কি ব্যবধান লক্ষণীয়। এই ব্যবধানকে কি বলা হয় সেটা আমরা একটু দেখি। এই ব্যবধানকে বলা হচ্ছে লিডিং, অর্থাৎ কারেন্ট এগিয়ে থাকে ভোল্টেজের তুলনায়। এখানে কি কারেন্টকে যদি রেফারেন্স ধরা হয়, তাহলে কারেন্টের 90 ডিগ্রি পরে ভোল্টেজের অবস্থান, অর্থাৎ ভোল্টেজের তুলনায় কারেন্ট কি এগিয়ে আছে এখানে। আর এখানে ভোল্টেজের তুলনায় কারেন্ট কি পিছিয়ে আছে, অর্থাৎ এখানে ভোল্টেজকে তুলনা হিসেবে ধরা হয়েছে, অর্থাৎ ভোল্টেজের তুলনায় এখানে কারেন্ট পিছিয়ে, আর এখানে ভোল্টেজের তুলনায় কারেন্ট কি এগিয়ে আছে। তাই বলা হচ্ছে যে কারেন্ট এগিয়ে থাকে ভোল্টেজের তুলনায়, সেটা হচ্ছে কি লিডিং। আর কারেন্ট পিছিয়ে থাকে ভোল্টেজের তুলনায়, সেটা হচ্ছে কি ল্যাগিং। তাহলে বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে এই ফেজ ডিফারেন্স হচ্ছে ল্যাগিং, আর বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটের ওয়েভফর্মের ক্ষেত্রে এই ফেজ ডিফারেন্স হচ্ছে লিডিং। এই দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ওয়েভফর্মটি কিন্তু এইটুকু দেখাইলেই হয়ে যাবে। এই যে ভোল্টেজ এবং কারেন্টের যে ওয়েভফর্মটা দেখাইছি আমরা দুইটার ক্ষেত্রে বা তিনোটার ক্ষেত্রে, এইভাবে দেখাইলেই হবে। আবিষ্ট ভোল্টেজের ওয়েভফর্মটি দেখাইলে ভালো, না দেখাইলে কোনো সমস্যা নেই। তাহলে তিনটা ওয়েভফর্ম আমরা পাশাপাশি দেখে ফেললাম। তাহলে এই তিনটা ওয়েভফর্মের মধ্যে মূল পার্থক্য কোথায় সেটা কিন্তু আমাদের কাছে খুবই সহজ হয়ে গেছে এখন। ঠিক একইভাবে আমরা বিভিন্ন লোডের ভেক্টর ডায়াগ্রাম দেখব। প্রথমেই আমরা দেখব রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে ভেক্টর ডায়াগ্রাম। বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে ভেক্টর ডায়াগ্রামের ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্ট কি একই সরলরেখায় অবস্থান করে। কারণ হচ্ছে ওয়েভফর্মে আমরা দেখেছি যে কারেন্ট এবং ভোল্টেজ একই স্থান থেকে শুরু হয় এবং একই স্থানে গিয়ে শেষ হয়, অর্থাৎ এদের মধ্যে কোনো কি ফেজ পার্থক্য থাকে না। তাই ভেক্টর ডায়াগ্রামও কি এদের মধ্যবর্তী কোনো কি অ্যাঙ্গেলের পার্থক্য নেই, একই সরলরেখায় দেখানো হয়। এরপরে আমরা দেখব যে বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে ভেক্টর ডায়াগ্রাম। যেহেতু বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে কারেন্টকে যদি রেফারেন্স ধরা হয়, তাহলে কারেন্টের ঠিক কি 90 ডিগ্রি আগে ভোল্টেজের অবস্থান ওয়েভফর্মের ক্ষেত্রে, ঠিক ভেক্টর ডায়াগ্রামও কি কারেন্টের ঠিক 90 ডিগ্রি আগেই কি ভোল্টেজের অবস্থান আছে। অর্থাৎ এই এক্স অ্যাক্সিসে যদি কারেন্টকে দেখানো হয়, ঠিক তার 90 ডিগ্রি আগে কি ভোল্টেজের অবস্থান। আর একে বলা হচ্ছে কি ল্যাগিং। যে ফেজ পার্থক্যটা সেটা হচ্ছে কি ল্যাগিং, অর্থাৎ কারেন্ট পিছিয়ে থাকে কি ভোল্টেজের তুলনায়। যদি ভোল্টেজকে তুলনা করা হয়, তাহলে ভোল্টেজের তুলনায় কি কারেন্ট পিছিয়ে আছে, অর্থাৎ কারেন্টের আগে কে আছে ভোল্টেজ আছে। এটা যদি কারেন্ট হয়, তাহলে কারেন্টের আগে কে আছে ভোল্টেজ অবস্থান করতেছে। এখানে কি কারেন্টকে রেফারেন্স হিসেবে ধরা হয়েছে। তাহলে কারেন্টকে যদি রেফারেন্স হিসেবে ধরা হয়, তাহলে কারেন্টের ঠিক 90 ডিগ্রি আগে ভোল্টেজ অবস্থান করতেছে। এখানে তাই লিখছে যে কারেন্টের আগে ভোল্টেজের অবস্থান, এটা হচ্ছে কি ল্যাগিং, অর্থাৎ কারেন্টকে রেফারেন্স ধরা হয়েছে। এখন আমি যদি এই কারেন্টকে রেফারেন্স না ধরে ভোল্টেজকে রেফারেন্স ধরি, তাহলে দেখতে কিরকম হবে। যদি ভোল্টেজকে রেফারেন্স ধরা হয়, তাহলে দেখতে এরকম হবে অনেকটা, যে এই এক্স এক্সিস বরাবর যদি আমরা ভোল্টেজকে চিন্তা করি, তাহলে ভোল্টেজের 90 ডিগ্রি পরে কি কারেন্ট অবস্থান করতেছে, অর্থাৎ ভোল্টেজের পরে কারেন্ট আছে বলে বিবেচনা করা হবে যদি এখানে ভোল্টেজকে রেফারেন্স ধরা হয়। অনেক জায়গায় দেখা যায় যে এইভাবে বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটের ভেক্টর ডায়াগ্রাম আঁকা হয়, এটাও সঠিক, কিন্তু এখানে তারা কি ভোল্টেজকে রেফারেন্স হিসেবে দেখায়। আর সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে এইটা ব্যবহার করা হয় যেখানে কি কারেন্টকে রেফারেন্স হিসেবে দেখানো হয় এবং কারেন্টের ঠিক 90 ডিগ্রি আগে
ভোল্টেজকে দেখানো হয়। আর যেখানে কারেন্টকে পরে দেখানো হয় সেখানে কি ভোল্টেজকে রেফারেন্স হিসেবে দেখানো হয়। সেখানে কি ভোল্টেজ রেফারেন্স হিসেবে থাকে, ভোল্টেজের ঠিক ৯০ ডিগ্রি পরে কারেন্ট অবস্থান করে। একইভাবে আমরা বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে ভেক্টর ডায়াগ্রামটি দেখি যে কারেন্টকে যদি আমরা রেফারেন্স হিসেবে চিন্তা করি তাহলে কারেন্টের ঠিক ৯০ ডিগ্রি পরে কি ভোল্টেজ অবস্থান করবে। অর্থাৎ কারেন্ট যদি এই এক্স অ্যাক্সিস বরাবর হয় ঠিক তার ৯০ ডিগ্রি পরে এই ওয়াই অ্যাক্সিসে ভোল্টেজ অবস্থান করবে। অর্থাৎ কারেন্টের পরে ভোল্টেজ অবস্থান করবে, যাকে কি বলা হয় লিডিং বলা হয়। এখানে বলা হচ্ছে লিডিং, অর্থাৎ এই দুটির মধ্যে যে অ্যাঙ্গেল বা ফেজ ডিফারেন্স সেটা হচ্ছে কি লিডিং। অর্থাৎ কারেন্ট এগিয়ে থাকে ভোল্টেজের তুলনায়। অর্থাৎ ভোল্টেজের তুলনায় যদি আমি কারেন্টকে চিন্তা করি তাহলে ভোল্টেজের তুলনায় কি কারেন্ট এগিয়ে থাকে, আমরা কিন্তু ওয়েভ ফর্মই দেখেছি। ঠিক একইভাবে যদি আমরা এখানে ভোল্টেজকে রেফারেন্স হিসেবে চিন্তা করি তাহলে ভেক্টর ডায়াগ্রামটি দেখতে কিরকম হবে। যদি আমরা এই এক্স অ্যাক্সিস বরাবর ভোল্টেজকে চিন্তা করি তাহলে এই ভোল্টেজের তুলনায় ৯০ ডিগ্রি আগে কে থাকবে কারেন্ট থাকবে। অর্থাৎ ভোল্টেজের আগে কারেন্ট অবস্থান করবে যদি আমরা ভোল্টেজকে রেফারেন্স হিসেবে চিন্তা করি। কিন্তু সাধারণত কারেন্টকেই রেফারেন্স হিসেবে চিন্তা করে ভেক্টর ডায়াগ্রাম, ওয়েভ ডায়াগ্রাম এগুলো আঁকা হয়। আমার সাজেশন থাকবে আপনারা কারেন্টকে রেফারেন্স হিসেবে বিবেচনা করে ওয়েভফর্ম এবং ভেক্টর ডায়াগ্রাম তৈরি করুন। পাওয়ার ফ্যাক্টর ফেজ ভোল্টেজ এবং ফেজ কারেন্টের মধ্যবর্তী কোসাইন মানকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর। অর্থাৎ ফেজ ভোল্টেজ এবং ফেজ কারেন্টের মধ্যবর্তী যে কোসাইন মান থাকে অর্থাৎ যে অ্যাঙ্গেল থাকে সেই অ্যাঙ্গেলের কোসাইন মানই হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। অন্য কথায় বলা যায় যে প্রকৃত পাওয়ার ও আপাত পাওয়ারের অনুপাতকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর। অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর হলো এমন একটি মাত্রা বা রেশিও যা নির্দেশ করে একটি এসি সার্কিটে ব্যবহৃত বাস্তব শক্তি বা প্রকৃত শক্তি, যাকে ইংরেজিতে বলা হয় রিয়েল পাওয়ার, এবং সরবরাহকৃত আপাত শক্তি বা আপাত পাওয়ার, যাকে ইংরেজিতে বলা হয় অ্যাপারেন্ট পাওয়ার, এর মধ্যে সম্পর্ক। অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর হচ্ছে এমন একটি রেশিও যেটা হচ্ছে কি রিয়েল পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ার, অর্থাৎ প্রকৃত পাওয়ার এবং আপাত পাওয়ারের অনুপাতই হচ্ছে কি পাওয়ার ফ্যাক্টর। আর যদি আমরা ফেজ অ্যাঙ্গেল দিয়ে চিন্তা করি তাহলে বলা হচ্ছে যে ফেজ ভোল্টেজ এবং ফেজ কারেন্টের মধ্যবর্তী কোসাইন মানকে বলা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। আমরা যখন ইন্ডাকটিভ সার্কিট এবং ক্যাপাসিটিভ সার্কিটের ওয়েভফর্ম দেখেছিলাম তখন কিন্তু সেখানে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যবর্তী একটা ৯০ ডিগ্রির ব্যবধান ছিল, ফেজ পার্থক্য। সেই ৯০ ডিগ্রির কোসাইন মানে হচ্ছে এখানে পাওয়ার ফ্যাক্টর। তাহলে প্রকৃত পাওয়ার হচ্ছে কি ভিআই কস থিটা এবং আপাত পাওয়ার হচ্ছে কি ভিআই দ্বারা প্রকাশ করা হয়। প্রকৃত পাওয়ার বলতে রিয়েল পাওয়ারকে বোঝানো হয় যাকে ভিআই কস থিটা বলা হয়, এবং আপাত পাওয়ার অর্থাৎ অ্যাপারেন্ট পাওয়ারকে শুধুমাত্র ভিআই দ্বারা প্রকাশ করা হয়। আর পাওয়ার ফ্যাক্টরকে কি দ্বারা প্রকাশ করা হয় কস থিটা দ্বারা প্রকাশ করা হয়। এখানে তিনটা জিনিস আমরা পেয়ে গেলাম। প্রকৃত পাওয়ারকে প্রকাশ করা হয় ভিআই কস থিটা, আপাত পাওয়ারকে প্রকাশ করা হয় ভিআই দ্বারা, এবং পাওয়ার ফ্যাক্টরকে প্রকাশ করা হয় কস থিটা দ্বারা। তাহলে পাওয়ার ফ্যাক্টর হচ্ছে কি প্রকৃত পাওয়ার অর্থাৎ রিয়েল পাওয়ার বাই আপাত পাওয়ার বা অ্যাপারেন্ট পাওয়ার, অর্থাৎ প্রকৃত পাওয়ার এবং আপাত পাওয়ারের অনুপাতই হচ্ছে কি পাওয়ার ফ্যাক্টর। যদি এই প্রকৃত পাওয়ার এবং আপাত পাওয়ারের মান বসাই তাহলে আরো সুবিধা হবে। যে প্রকৃত পাওয়ার হচ্ছে কি ভিআই কস থিটা এবং আপাত পাওয়ার হচ্ছে কি ভিআই। তাহলে উপরে নিচে এই ভিআই এবং এই ভিআই যদি আমরা কেটে দেই তাহলে শুধু থাকতেছে কি cos থিটা। তার মানে পাওয়ার ফ্যাক্টর হচ্ছে কি এই cos থিটা। পাওয়ার ফ্যাক্টরকে আবার অন্যভাবে প্রকাশ করা যায় যে cos থিটা ইজ ইকুয়াল টু কি রেজিস্ট্যান্স বাই ইম্পিডেন্স। এটা শুধু আমরা মনে রাখি, এই সম্পর্কে আমরা সামনে আরো বিস্তারিত বিশ্লেষণ করব। যখন আমরা পাওয়ার ফ্যাক্টর নিয়ে আলোচনা করব তখন এই সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করা হবে। এখন শুধু আমরা জেনে রাখি যে পাওয়ার ফ্যাক্টরকে অন্যভাবেও প্রকাশ করা যায় যে পাওয়ার ফ্যাক্টর অর্থাৎ cos থিটা সমান সমান কি রেজিস্ট্যান্স বাই ইম্পিডেন্স। ইম্পিডেন্স কি সেটা আমরা সামনে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। ইম্পিডেন্সকে জেড দ্বারা প্রকাশ করা হয় এবং রেজিস্ট্যান্সকে আর দ্বারা প্রকাশ করা হয়। রেজিস্ট্যান্সকে যে আর দ্বারা প্রকাশ করা হয় সেটা আমরা জানি।
আমরা আজকে নতুন একটা শিখলাম কি ইম্পিডেন্স। এই ইম্পিডেন্সকে জেড দ্বারা প্রকাশ করা হয় আর এই ইম্পিডেন্স এসি সার্কিটের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই ইম্পিডেন্স জেড হচ্ছে কি ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স অর্থাৎ এক্সএল প্লাস কি ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স এক্সসি। ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স কি এবং ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স কি সেটা কিন্তু আমরা প্রথম দিকেই আলোচনা করেছি। তাহলে আমরা বলতে পারি ইম্পিডেন্স হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স এর সমন্বিত বাধাকে ইম্পিডেন্স বলে। অর্থাৎ বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটের ইন্ডাকটেন্স জনিত যে বাধা এবং বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটের ক্যাপাসিটেন্স জনিত যে বাধা, এই দুই বাধার সমন্বিত বাধাকেই ইম্পিডেন্স বলে। আর এই ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সকে প্রকাশ করা হয় কি 2πfL দ্বারা এবং ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সকে প্রকাশ করা হয় কি 1/2πfC দ্বারা। তাহলে ইম্পিডেন্স হচ্ছে 2πfL প্লাস 1/2πfC। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।